মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এক ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা নিহত হওয়া নজিরবিহীন। তবে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছিল বাংলাদেশেই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় নিহত হন 57 জন চৌকস সেনা কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় ঘটনা এটি। শুধু 57 জন সেনা কর্মকর্তা নন, ওই সময় এবং পরে সেনা কর্মকর্তা হত্যা সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও নিষ্ঠুরভাবে জীবন দিতে হয় অনেককে। আওয়ামী লীগের সময় পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা ঘটনা একভাবে তুলে ধরা হয়। আওয়ামী লীগ আমলে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার ন্যারেটিভ ছিল আলাদা। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। 2025 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এমনই বক্তব্য দিচ্ছিলেন সেনাপ্রধান। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ বিদায়ের পর প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী অনেকেই মুখ খুলেছেন এই ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে। এজন্য জনদাবির মুখে 2024 সালের 23 ডিসেম্বর সোমবার পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যেখানে সাক্ষ্য দেন ভুক্তভোগী অনেকেই। সম্প্রতি পিলখানা সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করে সংস্কৃতি মন্ত্রণালয়। ওই ভিডিও ডকুমেন্টারিতে উঠে আসে অনেক অজানা তথ্য প্রমাণ। সত্য চাপা দিতে পিলখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো তদন্ত কর্মকর্তাকে প্রথমে অফার করা হয় চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধার, কিন্তু অটল থাকলে তদন্ত কর্মকর্তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। 2008 সালের শেষের দিকে বাংলাদেশের সমস্ত ডিএডি এবং 2009 সালের প্রথম দিকে সমস্ত ডিএডি এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল এবং তারা শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানকের সাথে 22 ফেব্রুয়ারি দেখা করেন। এর পূর্বে বিডিআরের একটি গ্রুপ আওয়ামী লীগের শেখ সেলিমের বাসায় দেখা করে, যার নেতৃত্ব দেন ডিএডি হাবিব। কীভাবে লাশ সরানো হবে সে ব্যাপারেও তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আর এই সমস্ত কিছু রিপোর্টে আমি সংশ্লিষ্ট করে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়, উনি খুব ক্ষুব্ধ হন এবং ফাইলটি উনি ছুঁড়ে ফেলে দেন। জেনারেল মইনুলকে বলেন, হোয়াট ওয়াজ দ্য অর্ডার? এই ঘটনার পর সভাপতি জেনারেল মইনুল খুব ক্ষুব্ধ হন। উনি আমাকে সরাসরি মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দের রিপোর্টকে ফলো করতে বলেন এবং আমাকে 5 দিন সময় দেন। আমি 5 দিন পরে সেই একই রিপোর্ট তাকে আমি প্রদান করি। উনি আমাকে দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, হোয়াই? আমি শুধু উত্তর দিই, স্যার, আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো। ওই পরিপ্রেক্ষিতে আমি ডিসাইড করি যে না, এই আর অবহেলা গ্রহণযোগ্য হবে না। তখন আমি নোট অফ ডিসেন্ট দেই এবং ডিসএগ্রি করি এবং তাদেরকে কোনো সুযোগ দেই নাই যে আলাদা কোনো পেজ আমি নোট অফ ডিসেন্টে ইনসার্ট করব, সেটা ছিঁড়ে ফেলে দিবে। আমি আমার সিগনেচারের উপরে এক সেন্টেন্সে লিখে দিই যে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয়। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন এবং প্রভাবিত করার মাধ্যমে প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকার। আমার বিয়ে ঠিক 10 দিনের মাথায় হঠাৎ তার ফোন বন্ধ, আমরা জানি না সে বেঁচে আছে কিনা। তখন আমার নামে একটি মিথ্যা মামলা সাজানো হয়। আমাকে বলা হয় আমি ব্যারিস্টার ফজলুল তাপসের উপর বোমা হামলা ষড়যন্ত্র করেছি। দৈনিক বাংলা ভবনে একটা এসিড কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে একটা গাড়ির গ্লাসের উপরে পড়ে এবং গ্লাসটা ভেঙে যায়। এটাই হচ্ছে মূল ঘটনা ছিল, যেটা তখন সমস্ত টিভির স্ক্রলে প্রথম নিউজ এটাই আসে। পরবর্তীতে একদিন পরে নিউজ টোটাল চেঞ্জ হয়ে যায় যে এখানে একটা বোমা হামলা হয়েছে। তারা আমার সদ্য বিবাহিত স্ত্রীর একটি ভিডিও দেখায়। সেখানে দেখা যায় যে আমার স্ত্রী আমার শাশুড়ি সহ কোন এক জায়গায় যাচ্ছেন এবং তখন এই ভিডিও দেখিয়ে তারা আমাকে একটি সাদা কাগজ দেয়। আমি এর মর্ম বুঝতে পারি। আমি সাদা কাগজে স্বাক্ষর দিয়ে 9 নভেম্বরে হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে 5 বছরের জেল।
গত বছরই এই মামলার টোটাল ফাইনাল রিপোর্টটা দেয় যে ওইখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, অথচ আমাদের জীবন থেকে 5 বছর চলে যায় শুধুমাত্র এই ধরনের একটা কেস। একজন সার্ভিং আর্মি অফিসার হিসেবে সরকারি নির্দেশে পিলখানা তদন্ত কার্যক্রম সমন্বয় করার সময় হঠাৎ একদিন আমি আবিষ্কার করি আমাকে আমারই বাহিনীর লোকজন গুম করেছে। তারা আমাকে নিয়ে যায় ডিজিএফআইতে এবং সেখানে আমাকে তাদের কাস্টডিতে এবং আয়নাঘরের বন্দী হিসেবে 361 দিন গুম করে রাখে। সেখানে আমি আরো বুঝতে পারি আমার মতো আরো অনেক সামরিক অফিসার সেই আয়নাঘরের বন্দী। কি অপরাধ ছিল আমাদের! পিলখানার এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ? সত্যকে উদ্ঘাটন করাই কি ছিল আমার অপরাধ? জাতির কাছে আমি আজকে এই একটি প্রশ্ন করে যেতে চাই। আর এভাবে বর্তমানের বাংলাদেশে দানব হিসেবে আবির্ভূত হয় আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মীরা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।